আজকে কিছুক্ষণ আগের পাওয়া খবরে জানা যাচ্ছে যে লোক ভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন সিইও এবং তিনি সরকার গঠনের যে আবেদন সেটা জানাবেন এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে গতকালের যে খবর তাতে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন যে আমি ইস্তফা দেব না, তার কারণ আমি হারিনি। স্বভাবতই 6 তারিখ অর্থাৎ আজকে শেষ হচ্ছে এই মেয়াদ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন না। তাহলে এই যে মাঝের কটা দিন, যদি 9 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, তার মধ্যে যে মাঝের কটা দিন অর্থাৎ 7 এবং 8, এই দুটো দিন তাহলে কার শাসনে চলবে রাজ্য? এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তারা শপথ গ্রহণ করেননি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফাও দেননি। এর পরিণতিতে কি তাহলে এই দুটো দিন রাজ্যে হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? কি আইন রয়েছে এই বিশ্লেষণ নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সিইও তিনি গেছেন লোকভবনে এবং সেখানে তিনি রাজ্যপালের কাছে সরকার গঠনের জন্য যে প্রস্তাব নিয়ে গেছেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে তিনি হারেননি এবং তিনি ইস্তফা দেবেন না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলেন, এটার জন্য কি রাজ্যে দুদিন হতে পারে রাষ্ট্রপতি শাসন? যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সিইও গিয়েছেন, উনার শুধু কাজ হচ্ছে যে 26 সালের যে বিধানসভা নির্বাচন হলো তাতে কারা কারা নির্বাচিত হয়েছেন তার তালিকা রাজ্যপালকে উনি দিয়ে দেবেন। এই রাজ্যপালকে দিয়ে দিলেন মানে এবার নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। যদি মমতা ব্যানার্জি ইস্তফা দিতেন তাহলে রাজ্যপাল তার ইস্তফাটা গ্রহণ করতেন এবং বলতেন যে নতুন মন্ত্রিসভা শপথ হওয়ার আগে পর্যন্ত আপনি চালিয়ে যান, যেটাকে তদারকি সরকার বলে। কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু ইস্তফা দিচ্ছেন না, কিন্তু এটা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। আমি যতটুকু সংবিধান পড়ে আইন বুঝেছি, দেখুন এটা খুব সাধারণ আইন যে যিনি নিয়োগ করতে পারেন তিনি তাকে সরিয়েও দিতে পারেন। এবং আমাদের সংবিধানে সে কথা খুব পরিষ্কার বলা আছে যে চিফ মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স তারা গভর্নরের সন্তুষ্টির উপর তারা পদে থাকে। তো তার মানে গভর্নর তাদেরকে সরিয়ে দিতে পারেন। এখন আপনি যে প্রশ্ন করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে কি না, সেটা নির্ভর করবে যে কবে রাজ্যপাল নতুন যারা জিতে এসেছেন তাদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রীকে শপথ দেবেন, আর কবে এই যে আমি যেটা বলছি যে মমতা ব্যানার্জি ইস্তফা যেহেতু দিচ্ছেন না, রাজ্যপালকে যেটা করতে হবে যে ওনাকে একটা বিজ্ঞপ্তি জারি করে সরিয়ে দিতে হবে। কারণটা দেখানো যে আপনারা তো বললেন যে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কেউ একটা নির্দিষ্ট সময় 5 বছরের জন্য নির্বাচিত, তারপরে তো তিনি এমএলএও থাকবেন না। নতুন এমএলএ সে জায়গায় ভোট হয়ে গিয়েছে, নির্বাচিত হয়ে গিয়েছে, অতএব তিনি যদি এমএলএ না থাকেন, মুখ্যমন্ত্রী থাকার তো কোনো সম্ভাবনা নেই যেহেতু উনি হেরেছেন। অতএব রাজ্যপাল যে বিজ্ঞপ্তিটা জারি করবেন যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে সরিয়ে দেওয়া হলো, আর আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীকে প্রথমে শপথ দেওয়া হয় আমাদের সংবিধান অনুসারে এবং মুখ্যমন্ত্রীর পছন্দের লোকদের মন্ত্রী করা হয়। অতএব রাজ্যপাল কাকে মন্ত্রীর শপথ দেবেন সেটা মুখ্যমন্ত্রী যার নাম দেন তার শপথ দিতে হয়। আর মুখ্যমন্ত্রীকে শপথ দেওয়ার সময় যে সংখ্যাগরিষ্ঠ এমএলএদের সমর্থন আছে এটা দেখে রাজ্যপাল শপথ পড়ান। তাহলে নতুন যাদের শপথ পড়ানো হবে এই প্রক্রিয়াটা হবে। এখন এইটা যদি তিনি সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি জারি করে ওনাকে সরিয়ে দিয়ে শপথ দিয়ে দেন তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো দরকার নেই। কিন্তু যদি এমন হয় যে যেদিন উনি শপথ দেবেন তার আগে মমতা ব্যানার্জিকে উনি সরিয়ে দিতে চাইছেন, তাহলে রাষ্ট্রপতি শাসন করতে হবে। কারণ যিনি পদত্যাগই করতে চায় না, যিনি সংবিধানটা মানেন,
পদত্যাগ করলে তাকে তদারকি সরকার চালাতে বলা যায়, কিন্তু যিনি এখন পদত্যাগ করছেন না তদারকি সরকার তখনও তো আবার ঝামেলা করবেন, তো তাকে তো আর বলা যায় না যে আপনি এই কদিন চালান। তো তাহলে মমতা ব্যানার্জিকে যদি রাজ্যপালকে বিজ্ঞপ্তি জারি করে সরাতে হয়, তাহলে আর তদারকি সরকারের কোনো প্রশ্ন ওঠে না। তখন উনি যদি মাঝে সময় নিয়ে সরান তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, আর যদি উনি পরপর করে দেন যে ওনাকে সরিয়ে দিলেন, তারপর নতুন মুখ্যমন্ত্রী তাকে শপথ দিয়ে দিলেন এবং মুখ্যমন্ত্রীর কথা অনুসারে অন্যান্য মন্ত্রীদের শপথ দিয়ে দিলেন, রাষ্ট্রপতি শাসনের কোনো দরকার নেই। মানে এই পুরো বিষয়টা এখন রাজ্যপালের উপর নির্ভর করছে যে উনি কিভাবে সরাবেন এবং কিভাবে তিনি শপথ গ্রহণ করাবেন। হ্যাঁ, রাজ্যপাল নিশ্চয় যারা আইনজীবী আছে তাদের মতামত নেবেন। আমার মনে হয় না যে অন্য কোনো মত আসতে পারবে। আমাদের সংবিধান খুব পরিষ্কার, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা রাজ্যপালের অ্যাট দি প্লিজার অফ দি গভর্নর থাকেন, অতএব তিনি ওনাকে সরিয়ে তিনি নিযুক্ত করেন, তিনি সরিয়ে দিতে পারেন। এখন মমতা ব্যানার্জি যদি একটু সৌজন্যবোধ থাকতো, একটু ভদ্রতা বোধ থাকতো, তাহলে যখন হেরেছেন উনি পদত্যাগ করতেন, পদত্যাগটা গৃহীত হতো। দু একদিন যদি মাঝে সময় থাকতো বলতেন যে তুমি দু একদিন চালিয়ে দাও, তারপরে নতুন শপথ পড়ালে তার কাজ মিটে যেত। কিন্তু পদত্যাগই করবেন না বলছেন, অতএব পদ্ধতি আলাদা হতে হবে। একেবারে। কিন্তু স্যার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমরা বিক্ষিপ্ত হিংসার খবর দেখেছি গত দুদিন ধরে, অর্থাৎ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বেশ কয়েকটা জায়গায় কিন্তু আহ, হিংসার ঘটনা দেখেছি আমরা, নিহত বা খুনের ঘটনা দেখেছি। দেখুন, হ্যাঁ স্যার। ভোটেও এবার হিংসার ঘটনা ঘটেছে, ভোট রিগিংও হয়েছে, কিন্তু আগের বছরগুলোতে যেমন একদম ব্যাপক হতো, একেবারে। একদম যেমন 23 সালে যে পঞ্চায়েত ভোট ছিল সেখানে 64 জন নিহত হয়েছিল, এবার একজনও নিহত হননি ভোটের দিনে। সেই জন্য লোকে বলছে যে এটা শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু আমি বলছি শান্তিপূর্ণ ভোট হয়নি, রিগিংবিহীন ভোটও হয়নি। রিগিংবিহীন হয়নি কেন আপনি দেখুন, দ্বিতীয়ত এই যে ডায়মন্ড হারবারে ফলতা। বা মগরাতে পুনর্নির্বাচন ইতিমধ্যে হয়েছে, একেবারে। এবং ফলতার পুরো বিধানসভার ভোট বাতিল করতে হয়েছে। কেন বাতিল করতে হয়েছে? সেখানে এরকমও দেখা গিয়েছে যে কেউ বুথে ভোট দিতে ঢুকছে, সেখানে কোনো গুন্ডা তাদের ভোটটা দিয়ে দিচ্ছে, এরকম রিগিং ও এবারও হয়েছে, আগের বারের কথা আমি বলছি না। তো ওখানে এই রকম কারবার হয়েছে বলেই পুরো বিধানসভার নির্বাচনটা বাতিল হয়েছে, আবার 21 তারিখে ভোট হবে। একেবারেই। স্যার কিন্তু একটা প্রশ্ন আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এবং কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর উঠে আসছে। আজকে সকালের একটা খবর যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে নাজার থানার ওসি, তাকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং আরো একজন পুলিশ কনস্টেবল তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এবং এই যে তাদের বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে তারা বর্তমানে গুলিবিদ্ধ হলেন, তাহলে আজকের যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই দুটো দিনও ধরে সেটা যদি অবনতি ক্রমশ হতে থাকে, তাহলে তার দায় কার থাকবে? দেখুন, রাজ্য প্রশাসনের সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এখন রাজ্য প্রশাসন ইলেকশন কমিশনের অধীনে আছে, অর্থাৎ ইলেকশন কমিশনেরও একটা ব্যর্থতা হবে। তারা আগে থেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং পুলিশ বাহিনীও কাজ করবে। এই যে আপনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোক এবং থানার ওসি গুলিবিদ্ধ হয়েছে, যারা গুলি করেছেন তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে কোর্টে পাঠানো, যার একটা প্রভাব পড়ে, সেই কাজটা এতদিন তো একেবারেই হয়নি। তো সেই জন্য যারা গুন্ডা বদমাশ তারা তো একদম মুক্তাঞ্চল হিসেবে সব এলাকাগুলোকে ব্যবহার করতো, তাদের সেই অভ্যাসটা একদিনে হঠাৎ করে চলে যাবে তাদের কোনো ব্যবস্থা না করলে আমার তো মনে হয় না। সেই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং এই লোকগুলোকে ধরে কোর্টের মাধ্যমে হাজতে পাঠাতে হবে, জেলে পাঠাতে হবে, তবে এই অবস্থার পরিবর্তন হবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এখন তাহলে এই দুটো দিন মানে শপথ গ্রহণের আগের যে দুটো দিন,
সেই দুটো দিন কি আরো বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, মানে বিভিন্ন জায়গায় বেশি বেশি করে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে? কেন্দ্রীয় বাহিনী থাকলে সুবিধা হয়, কিন্তু আমি আবারও বলছি, আগে আপনাদের বারবার বলেছি যে কেন্দ্রীয় বাহিনী যাদের অধীনে রাখা হয় তারা যেভাবে ব্যবহার করেন তারা সেভাবে ব্যবহৃত হন। কেন্দ্রীয় বাহিনী শুধু রাখলে হবে না, তাদের সঠিক ব্যবহার করতে হবে। একেবারে। স্যার, সবশেষে যেটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মানসিকতা, অর্থাৎ এতগুলো ভোটে এতগুলো কেন্দ্রে তিনি এইভাবে হেরে গেলেন, তারপরেও তিনি সাংবাদিক সম্মেলন করছেন, করে বলছেন যে আমি হারিনি, আমি ইস্তফা দেব না। মানে এটা এটা ওনার কি ধরনের মানসিকতার পরিচয়? উনি যেরকম মানসিকতা সেরকমই তো পরিচয় দিচ্ছেন। আপনাদের মনে নাই, উনি তো 80-র দশকে ভোটে দাঁড়িয়েছেন, তখন ডক্টর মমতা ব্যানার্জি লিখতেন। লোকেরা যখন জিজ্ঞেস করলেন যে কোথা থেকে ডক্টরেট করেছেন, উনি বললেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। আপনারা তো জানেন, দেখা গেছে পৃথিবীতে ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি নেই। অতএব যে ইউনিভার্সিটি নাই সেই রকম ইউনিভার্সিটি তিনি জালি ডক্টরেট। তো উনি তো জালিয়াতি দিয়ে জীবন শুরু করেছেন। এবার বলছেন যে উনি যে কেন্দ্রে যখন গিয়েছিলেন ওনাকে লাথি মেরেছেন, ওনাকে আঘাত করা হয়েছে। পুলিশ মন্ত্রী ছিলেন, ওনার অজানার কথা নয় যে কোনো লোক যদি এটা করে তাহলে ওনার পুলিশে অভিযোগ করা উচিত। করেছেন কি? কারণ তদন্ত হলে উল্টো প্রমাণিত হবে। কেন আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি। বেদি ভবনে মমতা ব্যানার্জি যখন আন্দোলন করতে গিয়েছিলেন তখন ওখানে চার্জে ছিলেন ডিসি হিসেবে আর.কে পাসনান্দা। তো মমতা ব্যানার্জি কি অভিযোগ করেছিলেন? গুলি চলার কথা আমি বাদই দিলাম। তিনি একদম, আপনি ফুটেজ চেক করলে পাবেন, তিনি বলছেন যে পাসনান্দা আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমার হাত কামড়েছে। একজন কুমারী মহিলা, তার ব্লাউজ ছিঁড়ে দিচ্ছে যে ব্যক্তি, হাত কামড়ে দিচ্ছে যে ব্যক্তি, উনি যখন মুখ্যমন্ত্রী হয়ে পাসনান্দাকে তো সিপি রাখলেন। শুধু সিপি রাখলেন না, কালী পুজোতে বাড়িতে নিমন্ত্রণ করে পায়ের জুতো খুলিয়ে তাকে দিয়ে খিচুড়ি বিতরণ করলেন। মানে সম্পর্কটা কতটা আত্মিক। যদি সত্যিই তিনি ব্লাউজ ছিঁড়তেন এবং হাতে কামড়াতেন তাহলে এটা সম্ভব? সম্ভব কি? আমি তো মনে করি সম্ভব না। অর্থাৎ উনি সেদিন যেটা বলেছিলেন সেটা মিথ্যে করে বলেছিলেন, এবং পাসনান্দা তখন রিয়াকশন দিয়েছিল যে আমি ওনাকে কামড়াতে যাবো, কারণ আমি কুকুর নাকি, এমআই ডগ, এরকম কিছু বক্তব্য রেখেছিলেন, আপনারা ফুটেজ দেখলে পাবেন। তো মমতা ব্যানার্জির এটা অভ্যাস, মিথ্যে কথা বলে সহানুভূতি টানা। উনি মিথ্যে কথা ছাড়া বলতে পারেন না, সত্য কথা। ওই যে কেউ কেউ বলেন যে উনি কম্পালসিভ লায়ার, উনি সত্য কথা বলতে পারেন না, সঠিক কথা বলতে পারেন না, সবসময় অসত্য কথা বলেন, সবসময় বেঠিক কথা বলেন, এবং তার জন্য ওনার কোনো রকম অনুতাপ নেই। অতএব আপনারা মমতা ব্যানার্জির যে বলছেন যে আমাকে লাত মেরেছে, আমাকে, আমি জিতেছি তাও হারিয়ে দিয়েছে, এগুলো ওনার স্বভাব সুলভ কথা। এগুলো নতুন নতুন কিছু বলছেন না। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এরকম বলতেন, মুখ্যমন্ত্রী হওয়া বারবার বলেছেন, এখন নতুন কিছু বলছেন না। উনাকে আপনি চেয়ার থেকে টেনে যদি ছুঁড়ে ফেলে দিতে চান তাহলে উনি চেয়ারটা চেপে ধরবেন যতক্ষণ থাকা যায়। আমি এটা আগের ইন্টারভিউ বলেছি, আজকে প্রথম বলছি না। তো উনি দেখছেন যে রেজিগনেশন না দিয়ে যতক্ষণ থাকা যায় ততক্ষণ। আর আমি হারিনি, আমি জিতেছি, আমাকে হারিয়ে দিয়েছে, এগুলো লোকদের উত্তেজিত করে যদি আরো একটু দাঙ্গা ফাসাদ বাঁধানো যায়। এবং দেখুন যে কিছু খুন জখম ইতিমধ্যে আপনারাই বলছেন, তো সেটা তার জন্য উনি দায়ী। এখন যারা প্রশাসনের লোক আছে, আগেও ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেননি, এখনো নিচ্ছেন না। আমি হলে তো উনি যে মিথ্যে অভিযোগ করছে মামলা করে ওনাকে গ্রেপ্তার করে হাজতে পাঠিয়ে দিতাম, ও সব ঠিক হয়ে যেত। ও তখন মনে পড়তো যে কে লাথি মারেনি বা উনি হেরেছেন, ওনাকে কেউ হারান। স্যার, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের রীতিতে এরকম কি কোনো দিক রয়েছে যে নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি, তার থাকাটা বাধ্যতামূলক? না, এটা সৌজন্য। সৌজন্য। কেউ যদি ভদ্রলোক হয়, আমার পরে যিনি এসছেন আগের মুখ্যমন্ত্রীদের আপনারা দেখেছেন একেবারে যে পরাজিত হলেও তারা সে অনুষ্ঠানে গিয়েছেন, গিয়েছেন। তো তারা ভদ্রলোক, তাদের সৌজন্য